আচ্ছা, আমাদের উইক 4 এর ক্লাস। তোমাদের মিড টার্ম পরীক্ষা সম্পর্কে যেটা হলো, তোমাদের 20 তারিখ থেকে মিড টার্ম পরীক্ষা শুরু হওয়ার কথা। তো সেই হিসাবে আজকের ক্লাসের উপর যে লেসনটা হবে সেটার উপর একটা অ্যাসাইনমেন্ট যাবে, আর আমি বলছি একটা সাডেন টেস্ট নিব, সেটা নেক্সট ক্লাসে নিব, অথবা নেক্সট ক্লাসে। হ্যাঁ, আজকে 14 তারিখ, নেক্সট ক্লাস হলো আমাদের 21 তারিখ। তো 20 তারিখ পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। তো 21 তারিখ আমাদের যে 20 তারিখ থেকে এক্সাম শুরু হওয়ার কথা, কিন্তু 21 তারিখ যে ক্লাসটা আমি নেব সেটা ক্লাস হবে প্রথমে। ক্লাস শেষে যে মানে আমি যেটা ক্লাস নেব সেটার উপরেই আমাদের 10 মার্কসের যেটা ক্লাস পারফরমেন্স টেস্ট রয়েছে সেটা আমি নিব। তো ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। আজকে ক্লাসের উপরে অ্যাসাইনমেন্ট যাবে। তো লেসন 7 যেটা আছে সেটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তো আমরা আগে জানবো ইন্টারপোলেশন কাকে বলে, তারপর ইন্টারপোলেশনের বেশ কয়েকটা ফর্মুলা আছে, আমরা শিখবো সেগুলো। প্রথমটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড, এরপর আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ফর ইন্টারপোলেশন ফর্মুলা দেখবো। এই দুটো আজকের ক্লাসে দেখবো। তো interpolation literally refers to introducing something additional or extraneous between other things or parts. তো মানে সামথিং অ্যাডিশনাল তার মানে কিছু একটা ইনফরমেশন থাকবে তার ভিতরে, মানে এডিশনাল কোন একটা ইনফরমেশন তার ভিতরেও হতে পারে বাইরেও হতে পারে, নির্ণয় করার একটা পদ্ধতি। In numerical analysis, interpolation is a method of constructing new data points within a discrete set of known data points using finite difference. তো এখানে using finite difference যে মেথড আছে সেই মেথডটা অ্যাপ্লাই করে আমরা discrete set of known data points, মানে কিছু মানে মান দেওয়া থাকবে, কয়েকটা ডিসক্রিট মান দেওয়া থাকবে। সেট বলতে বোঝাচ্ছে 10-এর জন্য একটা, 20-এর জন্য একটা, এরকম একটা মান দেওয়া থাকবে। তো এই মানের উপর ডিপেন্ড করে এবং ফাইনাইট ডিফারেন্স মেথডকে অ্যাপ্লাই করে আমরা নিউ ডাটা পয়েন্টস ক্রিয়েট করব। এটাই হচ্ছে ইন্টারপোলেশন, মানে কনস্ট্রাক্টিং নিউ ডাটা পয়েন্টস উইদিন এ ডিসক্রিট সেট অফ নন ডাটা পয়েন্টস ইউজিং ফাইনাইট ডিফারেন্স মেথড। তিনটা কথা এখানে। প্রথমটা হচ্ছে আমরা ইউজিং ফাইনাইট ডিফারেন্স মেথড, যে মেথডটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্সের মেথড। আর যেটা এখানে নন কিছু ডিসক্রিট ডাটা পয়েন্ট থাকবে, আর আমরা নতুন কনস্ট্রাক্ট করব নিউ ডাটা পয়েন্টস। ওই ডাটা পয়েন্টসের যেটা আমরা জানি সেই ডাটা পয়েন্টসের মাধ্যমে ফাইনাইট ডিফারেন্সকে অ্যাপ্লাই করে আমরা কনস্ট্রাক্ট করব নিউ ডাটা পয়েন্টস। এটাই হচ্ছে ফাইনাইট ইন্টারপোলেশন, যেটাকে মেইনলি বলা হয়। This process of obtaining function value outside the given range is called extrapolation. তো এখানে দুটা কথা আছে, একটা হচ্ছে ইন্টারপোলেশন আর একটা হচ্ছে এক্সট্রাপোলেশন। দুইটাই আমরা জানবো। ইন্টারপোলেশন মানে হচ্ছে ইন্টার, ভিতরে একটা ভ্যালুর, মনে করো 10, 20, 30 তিনটার জন্য তিনটা মান দেওয়া আছে। তো এখন 25 যদি বলা হয় তাহলে এটা কি এর ভিতরে 30-এর মধ্যে 10 থেকে 30 আছে, তার ভিতরে হচ্ছে 25 যার মান দেওয়া নাই, কিন্তু আমরা ইন্টারপোলেশন ফর্মুলাকে অ্যাপ্লাই করে সেই মানটা আমরা বের করতে পারবো। কিন্তু যদি 10-এর জন্য দেওয়া থাকে মান, 20-এর জন্য মান দেওয়া থাকে, 30-এর জন্য দেওয়া আছে, কিন্তু আমাদের বলা হলো 40-এর জন্য বা 45-এর জন্য বের করো মান, সেটা হবে এক্সট্রাপোলেশন। তাহলে দুটা জিনিস। ইন্টারপোলেশন হলো যদি আমাদের যে মানগুলো দেওয়া আছে তার ভিতরে কোনো একটা পয়েন্টের আননোন পয়েন্ট, সেটা অবশ্যই সেই পয়েন্টে যদি মান নির্ণয় করতে বলা হয় সেটা ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা মান নির্ণয় করতে পারবো। তো কিছু জানা মান আছে, তার বাহিরে যদি কোনো মান নির্ণয় করতে হয় সেই জানা মান অনুসারে, তাহলে সেটাকে বলা হবে এক্সট্রাপোলেশন। তাহলে ভিতরের মান নির্ণয় করার যে পদ্ধতি জানা মানের জন্য সেটা হলো ইন্টারপোলেশন, বাহিরে ভিতরের মানে বাহিরের মান নির্ণয় করার যে পদ্ধতি কিছু জানা মানের জন্য, তাহলে সেটাকে বলা হয় এক্সট্রাপোলেশন। দুটা পদ্ধতি আমরা শিখবো। প্রথমে আমরা ইন্টারপোলেশনটা শিখবো, তার মানে উইথিন দ্য লিমিট, উইথিন মানে ইনসাইড, যে এই যে নন ডাটা পয়েন্টের জন্য কনস্ট্রাক্টিং নিউ ডাটা পয়েন্টস, সেটা আমরা ফাইনাইট ডিফারেন্সের মাধ্যমে অ্যাপ্লাই করে করব, সেটা হচ্ছে ইন্টারপোলেশন। তো আমরা ইন্টারপোলেশনের কিছু মেথড আছে। ইন্টারপোলেশনের আবার দুই ধরনের জিনিস আছে, ইন্টারপোলেশন উইথিন ইকুয়াল ইন্টারভ্যালস। তো ইন্টারপোলেশনের হতে পারে দুইটা মাধ্যমে, একটা হতে পারে ইন্টারপোলেশন উইথিন ইকুয়াল ইন্টারভ্যাল, আর একটা হতে পারে ইন্টারপোলেশন উইথিন আনইকুয়াল ইন্টারভ্যাল। ইকুয়াল ইন্টারভ্যাল হচ্ছে এমন জিনিস, যেমন আমার 10 মানে 10-এর জন্য একটা মান দেওয়া আছে, আবার 20-এর জন্য মান দেওয়া আছে, 30-এর জন্য মান দেওয়া আছে। তাহলে 10 থেকে 20 এর ডিফারেন্সটা হলো
মানে ইন্টারভ্যাল হলো 10, 20 থেকে 30 এর ইন্টারভ্যাল হলো 10, তার মানে এটা হচ্ছে একটা ইকুয়াল ইন্টারভ্যাল দেওয়া আছে। তো এইটার জন্য বেশ কিছু পদ্ধতি আছে। আমরা যে পদ্ধতি প্রথমটা আজকে শিখবো সেটা হচ্ছে আমাদের নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাতে আমরা দেখবো ইন্টারপোলেশন উইথিন ইকুয়াল ইন্টারভ্যালকে অ্যাপ্লাই করে। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা? যদি কারো মাইক্রোফোন অফ করো সবাই, যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে কোশ্চেন করো। ওকে, ইন্টারপোলেশন আর এক্সট্রাপোলেশনের সম্পর্কে আমি আলোচনা করলাম, আর এরপর বললাম যে ইন্টারপোলেশন উইথ ইকুয়াল ইন্টারভ্যাল। ইকুয়াল ইন্টারভ্যাল হলে আমাদের যে ইন্টারভ্যালটা থাকবে সেটা সবসময় ইকুয়াল হবে। তো এটার মান নির্ণয় করার পদ্ধতি আছে, আমি সেটা এখানে দেখাচ্ছি। এই যে এখানে বলা হয়েছে let y is equal to f of x, একটা ফাংশন অবশ্যই দেওয়া থাকবে, be an explicitly unknown function with given discrete set of points xi yi I is equal to 1 to 3 dot 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 n। তো এখানে আমাদের বলা হয়েছে যে y is equal to f of x একটা ফাংশন দেওয়া আছে, যেখানে x আমাদের একটা ভেরিয়েবল আর y আমাদের একটা ভেরিয়েবল, মানে ইনপুট এন্ড আউটপুট যেটাকে বলা হয়। x ইনপুট ভ্যালু, y হচ্ছে আউটপুট ভ্যালু। সেটাকে আমরা মানে এখানে মান কিছু দেওয়া থাকবে x y এর, সেটাই বলা হয়েছে গিভেন সেট অফ পয়েন্টস, দ্যাট মিন্স xi yi, যেমন x1 y1 x2 y2 এই মানগুলো দেওয়া থাকবে। The process of obtaining the value f of xi plus ph, এখানে h দ্বারা বোঝাচ্ছে ইন্টারভ্যাল আর p দ্বারা বোঝাচ্ছে আমাদের p হবে -1 থেকে 1 এর মধ্যে। তো ইন্টারভ্যাল h টা নির্ণয় করতে হবে। এখানে ইকুয়াল ইন্টারভ্যাল যেহেতু বলা হয়েছে, তাহলে h এর মান সবসময় এখানে সেম আসবে। যেমন h এর মান 10 থাকলে 10ই হবে, 20 থাকলে 20 হবে, এরকম। ওকে, তাহলে এখানে আমাদের বেশ কিছু ইন্টারপোলেটেড ফর্মুলা দেওয়া আছে যেগুলো আমরা শিখবো এখন। নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা প্রথমে আজকে শিখবো, তারপর নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আমরা শিখবো, গাউস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা শিখবো, গাউস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা শিখবো, স্টিলিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা। এখানে 6টা আছে, আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটাই আমরা শিখবো, যেহেতু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস 2 আছে, সেখানে তোমাদের এই পদ্ধতিগুলো লাগবে। ওকে, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এখানে আমাদের মেইনলি আমরা যেহেতু ম্যাথ করব, তো আমরা ম্যাথ থেকে এটাকে ভালো বুঝতে পারবো। তো এর জন্য যে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা একটু আগে দেখি। এখানে লিখে দেওয়া আছে, লাস্ট লাইন যেটা আছে এইটা অনুসরণ করেই আমরা মানে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন বের করব। তো f of x is equal to y naught plus p del y naught p into p minus 1 divided by 2 factorial del square। del square বলতে এখানে বোঝাচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সের চিহ্ন। এটা আমরা বলেছিলাম যে এটা ফরওয়ার্ড ডিফারেন্স একবার হলে del y naught মানে হচ্ছে একবার ডিফারেন্স করা, del square y naught মানে হচ্ছে দুইবার সেকেন্ড ডিফারেন্স, ডেল কিউব মানে থার্ড ডিফারেন্স। এভাবে যতগুলো ডিফারেন্স পর্যন্ত আমাদের সিঙ্গেল ভ্যালু না আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ডিফারেন্স করতে থাকা হবে। আমি প্রথম ক্লাসে সেটা আমরা দেখিয়েছিলাম। আর এখানে পি হচ্ছে যে আমাদের মানে যেটাকে বলা হচ্ছে পি এর মান হচ্ছে x মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। এটা আমাদের মানটা মনে রাখতে হবে, এইচ হচ্ছে ইন্টারভাল, আর পি এর মানটা এভাবে নির্ণয় করতে হবে x মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। এটা থেকে আমরা পি এর মানটা পেয়ে যাব। আর এইচ এর মান তো আমাদের নিশ্চয়ই জানা থাকবে, কারণ এইচ যেহেতু আমাদের ইন্টারভাল ইকুয়াল, যেহেতু একটা নির্দিষ্ট মান পাবো এসে, সেটা অনুসারে করতে হবে। তো আমাদের যেহেতু মানে তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে নিতে হবে, তো আমার এটা বোঝানোর তেমন কিছু নাই। আমাদের মনে রাখতে হবে এটা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, যেখানে ওয়াই নট এর মান তো পাবা, এক্স নট মানে পি এর মান আছে বের করার পর সূত্র দেওয়া আছে, এইচ এর মান আমরা জানি, এক্স নট এর মান জানি। এভাবে করে করে আমরা মানগুলো বসাবো। তো আমরা একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আর ডেল ওয়াই নট, ডেল স্কয়ার ওয়াই নট, এটা তো মান আমরা আগেও বলেছি যে ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, থার্ড ডিফারেন্স, যেটা যতটা হবে ফরওয়ার্ড অবশ্যই, কারণ হচ্ছে এখানে ফরওয়ার্ডের কথা বলা হয়েছে, এবং এই যে চিহ্নটা এটা ফরওয়ার্ডের চিহ্ন, এটা সম্পর্কে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। ওকে, আমরা ফার্স্ট এক্সাম্পলে যাচ্ছি। Use Newton forward interpolation formula to find the values of, দুটো ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে, একটা f of 1.4 আর f of 0.9।
ফর দ্য গিভেন ভ্যালু, এখানে অবশ্যই যেহেতু 1.4 আর 0.9 এই দুইটাই কিন্তু আমাদের মানে এর ভিতরে থাকতে হবে। এই যে 1 2 3 4, দেখো 1 2 3 4 দেওয়া আছে, তার মানে 1.4 ও এর মধ্যে আছে, 0.9 ও এর মধ্যে আছে। তো প্রথমে গিভেন সেট অফ ভ্যালুস আমরা দেখতেছি। প্রথমে আমরা এক নাম্বারটা ইউজ করব 1.4। তো প্রথমে আমাদের যে কাজটা সেটা হচ্ছে টেবিল নির্ণয় করা। এটা আমাদের যে মানের জন্য বের করি তার জন্য একটা টেবিল নির্ণয় করতে হবে। ফাংশন হ্যাজ টু বি ইভালুয়েটেড নিয়ার দ্য স্টার্টিং অফ দ্য টেবিল। যেহেতু ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, অবশ্যই যে প্রথম দিকের যে বাম দিকে বাম পাশের 1 2 এর মধ্যে হতে হবে ভ্যালুটা। কারণ যদি ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা থাকে তাহলে সেক্ষেত্রে 3 4 বা 2 3 এর মধ্যে মান যে নির্ণয় করতে হবে। আর যেহেতু 1.4 এটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে, এটার জন্য আমাদের ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা লাগবে। আমরা নেক্সট ক্লাস যখন মানে নেক্সট ক্লাসে যখন ব্যাকওয়ার্ড করব তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত মনে করি আমরা যে ফরওয়ার্ডের জন্য যে মানগুলো মানে বের করতে বলা হয়, আমরা দেখে বুঝতে হবে যে আমাদের যদি বলে দেওয়া না থাকে যে বলা হচ্ছে ইউজ নিউটনস ফর্মুলা টু নিউটন ইন্টারপোলেশন ফর্মুলা টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ 1.4, এখানে যদি আবার এরকম একটা থাকতো 3.5, তাহলে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করতাম সেটা আমাদের ক্লাস শেষের দিকে আমি এটা সম্পর্কে আলোচনা করব। যে ফরওয়ার্ড হলে যে মানগুলো প্রথম থেকে মানে প্রথম দিকে থাকে সেটার জন্য ফরওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করা হয়। লাস্টের দিকে ভ্যালু যার মধ্যে হয় যদি, সেক্ষেত্রে আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করি। তো যেহেতু আমরা ফরওয়ার্ডটা প্রথম শিখতেছি, আমরা ফরওয়ার্ডটা দেখি, তারপর আমরা এটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের কনস্ট্রাক্ট করতে হবে টেবিল, যেটা আমাদের আঁকতে হবে। এখানে এক্স দেওয়া আছে, এক্স যেটা 1 2 3 4 দেওয়া আছে, এফ অফ এক্স এর মান দেওয়া আছে যেমন 6 11, যেটা দেওয়া আছে এটা, এই দুটো মানই দেওয়া আছে। পি পি এর মানটা এখানে নির্ণয় করলেও হয় অথবা না নির্ণয় করলেও, পি এর মানটা তোমরা আলাদা নির্ণয় করে নিবা, সমস্যা নেই। পি এর মানটা এখানে কিভাবে হয়, এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। এখানে এইচ এর মান কত সেটা দেখতে হবে, যেমন 1 2 3 4, দ্যাট মিনস এখানে যে ডিফারেন্সটা আছে ইকুয়াল ইন্টারভ্যাল, তার মান হচ্ছে 1। তো 1 দেওয়া আছে, তাহলে এখানে প্রথমটা 0 আসে কিভাবে, এক্স মাইনাস, আমাদের সূত্র হচ্ছে পি এর মান হচ্ছে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। তো এক্স, আচ্ছা এখানে সবগুলো দেওয়া আছে। এই যে পি এর মান কিভাবে বের করতে হবে সেটাও এখানে দেওয়া আছে। এক্স মানে হচ্ছে 1.4 ডিভাইডেড বাই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 0.4। পি এর মান হচ্ছে এইটা। এটা কিন্তু এইখানে একটু খেয়াল রেখো, এই জিনিসটা অমিট করো, পি জিনিসটা এখানে দিতে হবে না। এক্স থাকবে, এফ অফ এক্স থাকবে, তারপর ডেল এফ অফ এক্স, মানে ডেল স্কয়ার এফ অফ এক্স, ডেল কিউব এফ অফ এক্স, মানে ডিফারেন্স। পি এর মানটার দরকার নাই, পি এর মানটা পরবর্তীতে লাগবে, সেটা এখানে আমাদের দরকার নেই, ফরওয়ার্ডের দরকার নেই। তো 1 এর জন্য 6 দেওয়া আছে, এটা যেটা দেওয়া আছে সেটাই লিখবা। প্রথমে এক্স লিখবা, তারপর এফ অফ এক্স লিখবা, পি নাই, তারপর ডেল এফ অফ এক্স। ডেল এফ অফ এক্স কিভাবে নির্ণয় করতে হবে এটা আমাদের জানা আছে, সেকেন্ড ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু এফ অফ এক্স। তাহলে 11 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 5, তাহলে এটা মাঝখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে 18 মাইনাস 11 ইজ ইকুয়াল টু 7, 27 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 9, এটা পেয়ে গেছি ফার্স্ট ডিফারেন্স। এবার সেকেন্ড ডিফারেন্স, তাহলে যেহেতু ফরওয়ার্ডের ক্ষেত্রে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা ছিল, 7 মাইনাস 5 2, 9 মাইনাস 7 2, এরপরে পেলাম 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে থার্ড ডিফারেন্সই শেষ হয়ে গেছে, এরপর আর ডিফারেন্সের দরকার নেই। আমাদের যেহেতু ওয়াই নট এর মান দরকার, ওয়াই নট হলো এই এক্স নট এর মান হলো এই প্রথমটা, তাহলে ওয়াই নট এর মান হবে এই এফ অফ এক্স, এফ অফ ওয়াই নট, এফ অফ এক্স মানেই তো ওয়াই, ওয়াই নট এর মান হচ্ছে প্রথমটা, মানে ওয়াই নট হচ্ছে 6, তারপর ডেল ওয়াই নট এর মান হচ্ছে 5, ডেল স্কয়ার ওয়াই নট এর মান হচ্ছে 2, ডেল কিউব ওয়াই নট এর মান হচ্ছে 0। এই পর্যন্ত মানে ওয়াই নট নেওয়ার মানগুলো নেওয়া হয়। ফরওয়ার্ডের ক্ষেত্রে প্রথম যে এখানে মানগুলো থাকে সেগুলোই শুধু নেওয়া হয়, ব্যাকওয়ার্ডের জন্য লাস্টের দিক থেকে ফার্স্টের দেওয়া নেওয়া হয়। তো আপাতত আমাদের ফরওয়ার্ডের জন্য এটা মানগুলো নিতে হবে। এখন আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ গিভেন বাই, লিখলাম আমরা ফর্মুলাটা, f of x is equal to y naught p del y naught p minus 1 divided by 2 factorial del square y naught p into p minus 1 into p minus 2 divided by 3 factorial del cube y naught plus dot dot dot, where p is equal to x minus x naught divided by h। তা এখন আমাদের টু ফাইন্ড 1.4, তাহলে x এর মান এখানে হচ্ছে 1.4। এই যে এখানে x মাইনাস x নট আছে, তাহলে x এর মান হচ্ছে 1.4, যেহেতু 1.4 এর জন্য বের করতেছি। তাহলে 1 পয়েন্ট, প্রথমে আমরা x নট এর মান আমরা জানি
এক্স নট এর মান এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখো এক্স নট এর মান হচ্ছে 1, কারণ প্রথম ভ্যালুটা নিচ্ছে। তাহলে এক্স নট হচ্ছে 1, তাহলে এখানে এক্স নট এর মান 1, ওয়াই নট এর মান হচ্ছে 6। আমি আগেও বলেছি ওয়াই নট এর মান হবে এখানে এফ অফ এক্স মানে তো ওয়াই, তাহলে এফ অফ এক্স এর ফার্স্ট যে মানটা এটা হচ্ছে ওয়াই নট, তার মানে হচ্ছে 6। তার মানে ওয়াই নট এর মান হচ্ছে 6। তারপরে ডেল ওয়াই নট এর মান হচ্ছে 5, ডেল স্কয়ার ওয়াই নট এর মান হচ্ছে 2, ডেল কিউ ওয়াই নট এর মান হচ্ছে 0। এই মানগুলো আমরা বসাই। এখানে দেখো লেখা হয়েছে এক্স নট 1, ওয়াই নট 6, এক্স ইজ ইকুয়াল টু 1.4। আমি বলেছি যেহেতু 1.4 মান নির্ণয় করতেছি, এইচ এর মান যেহেতু 1 2 3 4 আছে, তার মানে হচ্ছে এইচ এর মান হচ্ছে 1, ইন্টারভ্যালটা ইকুয়াল ইন্টারভ্যাল, এবং এইচ ইন্টারভ্যালটা যেটা আছে সেটা হচ্ছে 1। এখন আমরা পি এর মানটা নির্ণয় করব, তাহলে এক্স এর মান যেহেতু 1.4, এক্স নট এর মান হচ্ছে 1, তাহলে 1.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু, কাটাকাটি করে ক্যালকুলেশন করলে আসবে 0.4। তাহলে পি এর মান পেলাম 0.4। অলসো দার ফর্ম দ্য টেবিল, ডেল ওয়াই নট এর মান হচ্ছে 5 বলেছি, ডেল স্কয়ার ওয়াই নট এর মান হচ্ছে 2, ডেল কিউ ওয়াই নট এর মান হচ্ছে 0। এরপর তার দরকার নাই। তাহলে আমাদের এই পর্যন্ত, তাহলে এই যে এফ অফ এক্স এর মানটা বের করতে হবে, এই ডেল কিউ ওয়াই নট পর্যন্ত করলেই হচ্ছে। এরপর প্লাস প্লাস লাগবে না, কারণ হচ্ছে এরপরের মান তো আমাদের 0, আর কোনো মান নাই আমাদের। তো মানগুলো আমরা বসায় দিই, সাবস্টিটিউটিং দিস ভ্যালুস ইন 1, এই 1 নম্বরে বসায় দিই। এফ অফ 1.4 এক্স এর জায়গায় বসায় দিলাম, তারপর ওয়াই নট এর মান 6 বসালাম, তারপর পি এর মান 0.4, তারপর ডেল ওয়াই নট এর মান হচ্ছে 5, এই যে ইনটু 5, তারপর প্লাস পি ইনটু পি মাইনাস 1, তার মানে 0.4 ইনটু 0.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 আমরা জানি। আর ডেল স্কয়ার ওয়াই নট এর মান তো আমাদের এখানে 2 আছে, তাহলে ইনটু 2। তারপর ডেল কিউব ওয়াই নট এর মান যেহেতু 0 চলে আসছে, প্লাস 0 দিয়ে দেওয়া হলো, বাট এই ক্যালকুলেশনটা আর করে নাই, কারণ হচ্ছে এটা তো 0ই আসবে, 0 ইনটু সামথিং মানে 0। তাহলে আমাদের এইটুকু যোগ বিয়োগ করলেই দেখো পেয়ে যাবো যেটা 7.676 পেয়েছি। তাহলে আমরা চেক করে দেখবো আমাদের মানটা ঠিক আছে কিনা। 1.4, তার মানে আমাদের 1 এবং 2 এর মধ্যে একটা মান আসবে, এবং যে ওয়াই এখানে এফ অফ এক্স এর মান যেটা পেয়েছি, ওই এফ অফ এক্স এর মানটাও এই আমাদের যে মানে সেটটা আছে সেই সেটের সাথে কল্পনা করলে দেখবা আমাদের মানটা এর মাঝামাঝি পাবো। যেমন 7.76 আসছে, খেয়াল করে দেখি আমাদের যে যেটা দেওয়া আছে, দেখো এখানে আছে 1 এর জন্য আছে 6, 2 এর জন্য আছে 11, তাহলে 1.4 এর জন্য এই 6 আর 11 এর ভিতরে কিছু একটা আসবে, যেমন আসছে 7.76। তাহলে এটা 6 আর 11 এর মাঝামাঝি কোনো একটা মান আছে, তাহলে আমরা মনে করবো যে মানটা ঠিক আছে। যদি আমাদের এরকম মান আসতো 5 পয়েন্ট সামথিং, তাহলে কিন্তু আমাদের মানটা হতো না, কারণ হচ্ছে এখানে দেখাই যাচ্ছে 6 আসছে 1 এর জন্য, 2 এর জন্য আসছে 11, তাহলে 1.4 এর জন্য কখনো 6 থেকে কম হইতে পারে না, আর 11 এর চাইতে বেশিও হইতে পারে না। তো এইভাবে দেখে আমাদের মানটা ইভালুয়েট করে নিতে হবে যে আসলে আমাদের মানটা ঠিক আছে কিনা। তো এইভাবে আমরা দেখে নিব যে আমাদের মানটা দুইটার মধ্যে মধ্যে বা কাছাকাছি আছে কিনা। তো যদি দেখা যায় যে ঠিক আছে, তাহলে মনে করবো যে না, আমাদের অ্যান্সারটা হয়েছে। তো এইটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা। আমরা তো বের করলাম এফ অফ 1.4, এই মানটা আমরা বের করলে আমরা পেলাম 7.76। এটা বোঝা গেছে কিনা? যদি কারো সমস্যা থাকে বলো, আমি আবারও রিপিট করব, আর সমস্যা না থাকলে আমি সামনে আগাবো। ওকে, যদি সমস্যা না থাকে তাহলে টু ফাইন্ড এরপরে 2 নাম্বারটা ছিল এফ অফ 0.9। সিমিলারলি আমরা নিয়ে নেব, এখানে এক্স নট এর মান 1, ওয়াই নট এর মান আগের মতোই 6 আছে, এক্স এর মান একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এক্স এর মান 0.9, আগেরটা ছিল 1.4, তাহলে 0.9, এইচ এর মানও আগের মতো 1 আছে, তাহলে পি এর মানটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা জানি যে এক্স নট এর মান হচ্ছে 1 আর এক্স এর মান হচ্ছে 0.9, তাহলে 0.9 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, এটা করলে আসবে মাইনাস 0.1, যেহেতু 0.9 এর চাইতে 1 বড়, তো সেক্ষেত্রে মাইনাস চলে আসছে পি এর মান, সমস্যা নাই, এটা মাইনাস আসবে। এখানে ওয়াই নট, ডেল ওয়াই নট এর মান আগের মতো, ডেল স্কয়ার ওয়াই নট এর মান আগের মতো, ডেল কিউ ওয়াই নট এর মান আগের মতো। এবার এই মানগুলোই আমাদের 1 নাম্বার ইকুয়েশনে বসায় দেব। সেক্ষেত্রে আমরা পেলাম 5.61। তো আমি আগেও বলেছি চেক করে দেখতে হবে, এখানে 1 এর মান দেওয়া ছিল 6, 2 এর মান দেওয়া আছে 11, তার মানে 0.9, তার মানে 1 এর থেকে একটু কম, তাহলে 5.761 ঠিক আছে, এটাও 6 এর কাছাকাছি আছে। তাহলে আমরা বুঝলাম যে আমরা দেখে নিব টেবিল থেকে, আমাদের যে গিভেন টেবিল থাকবে সেখানে অলওয়েজ
আমরা যে মানটা বের করব সলিউশন, সেই সলিউশনটা আমরা চেক করে নিব যে আমাদের সলিউশনটা যে মানটা দেওয়া আছে তার সাথে রিলেভেন্ট কিনা। যদি রিলেভেন্ট হয় তাহলে আমরা অ্যান্সার লিখবো, আর যদি ইরিলেভেন্ট হয় তাহলে মনে করতে হবে যে না, আমাদের এই নিয়মে হয়তো বা এই ম্যাথটা করা যাবে না, বা এর আমার ভিতরে কোনো ক্যালকুলেশনে ভুল আছে। তো চেক অ্যান্ড ডাবল চেক যে ব্যাপারটা আছে এখানে কিন্তু করতে হবে, কারণ পুরো ব্যাপারটাই ক্যালকুলেশনের ব্যাপার। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো। আমি তো এটা ফার্স্ট ইন্টারপোলেশন ফর্মুলা দেখাচ্ছি, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। যখন 5-6টা ইন্টারপোলেশন ফর্মুলা করব তখন আমাদের বুঝতে হবে যে দেখে যে আমাদের কোন ইন্টারপোলেশন ফর্মুলাটা অ্যাপ্রোপ্রিয়েট, সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে শিখবো সেটা। তো এখানে ফার্স্ট এক্সাম্পল আমরা বললাম, মানগুলো বের করলাম। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন মনে করো ফ্রম দা ফলোইং ডাটা এস্টিমেট দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অবটেন মার্কস বিটুইন 40 and 45। তো এখানে আমাদের বলা হয়েছে যে 40 থেকে 45 এই দুইটা মানের জন্য আমাদের মান মার্কস কত পেয়েছে সেটা দেখতে হবে, যে কতজন স্টুডেন্ট, এস্টিমেট দ্য নাম্বার অফ স্টুডেন্টস, কতজন স্টুডেন্ট 40 এবং 45 এর মধ্যে নাম্বার পেয়েছে সেটা বের করতে হবে। তো আমাদের এখানে খেয়াল করে দেখো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। তো আমরা এই মার্কস গুলোকে একটা মার্কসে নিয়ে যাই, যেমন 40 নিয়ে যাই, ইন্ট ভ্যালু গুলো শুধু নিব 40, 50, 60, 70 and 80। দেখো প্রিপেয়ারিং দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবল। এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবল হচ্ছে যে আমাদের এখান থেকে কিউমুলেট করে তারপর নিতে হবে। যেমন এখানে 30 থেকে 40 ইন্ট ভ্যালুটা আমরা নিয়ে নিলাম 40 মার্ক পেয়েছে 31 জন, 50 মার্ক পেয়েছে 42 জন, 60 মার্ক পেয়েছে 51 জন, 70 মার্ক পেয়েছে 35 জন, 80 মার্ক পেয়েছে 31 জন। দেখো এটা বের করে নিয়েছি, লেস দ্যান এক্স। দেখো 40 পেয়েছে 31, 50, 73, 60, 124, এই যেটা 190। আচ্ছা, নাম্বার অফ ফাংশন হ্যাজ দ্য ইকুয়াল নিয়ার দ্য, এই টেবিলটা ফ্রিকোয়েন্সি টেবিলটা কিভাবে নির্ণয় করা হয়েছে তোমরা একটু দেখো, যে এটা এইটা যোগ করে দেখতে হয়। যে আমাদের ছিল, তোমরা তখন 9-10 এ যখন পড়েছো, যখন টালি বা ওই জাতীয় জিনিস ছিল, তখন যখন এটার মাঝামাঝি ভ্যালুটা নেওয়া হয় তখন কিন্তু কিউমুলেটিভটা কি হয়, লাস্টে এটার টোটাল যে এন এর মানটা হয় সেটার যোগফল চলে আসে। যেমন 31 প্লাস 42, প্রথমটা 31 থাকবে 40 জন্য, 40 থেকে 50 জন্য, 50 জন্য আসবে 31 প্লাস 42 ইজ ইকুয়াল টু 73। তারপর 73 প্লাস 51 করলে 124, তারপর 124 ইন্টু 35 করলে 159, 159 প্লাস 31 করলে 190। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল, এভাবে নির্ণয় করতে হয়। যদি কোনোটা এরকম থাকে যে 30 থেকে 40, 40 থেকে 50, সেভাবে এটা কিউমুলেটিভ করে নিতে হয়। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, দেখো এখানে আমরা লিখে দিয়েছি, এই যে কিউমুলেটিভটাই নেওয়া হয়েছে মার্কস এস, এখানে লেস দ্যান 40, লেস দ্যান 50, লেস দ্যান 60, লেস দ্যান 70, লেস দ্যান 80। আর এখানে পি এর মানটা যেটা বলছে, পি এরটা না লিখলেও হবে, আমি আগেও বলেছি। আর নাম্বার অফ স্টুডেন্টস ওয়াই, কিউমুলেটিভটা লিখতে হবে, যেহেতু এন এর মানটা আমরা এখানে এবার কিউমুলেটিভ করেই লেখা হচ্ছে, এখানে কিউমুলেটিভ করে লিখে নিলাম। এরপরে ডেল ওয়াই এর মান যেটা হবে, এটা হবে 73 মাইনাস 31 ইজ ইকুয়াল টু 42, এরপর 51, 35, 31 পেলাম। তারপর ডেল স্কোয়ারের জন্য হবে 51 মাইনাস 42, 9, 35 মাইনাস 51 ইজ ইকুয়াল টু মাইনাস 16, 31 মাইনাস 35 ইজ ইকুয়াল টু মাইনাস 4। আবার মাইনাস 16 মাইনাস 19, 9 করলে মাইনাস 25, মাইনাস 4 প্লাস 16 দ্যাট মিনস 12, তারপর 12 প্লাস 25 হয়ে যাবে 37। তো একটা চলে আসলে আর করতে হবে না, এখানে ডেল 4 পর্যন্ত আসছে, মান পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্র আছে, সূত্র আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশনের যেটা আছে ডেল 4 পর্যন্ত চার্ট ঘরের জন্য নিতে হবে। দেখো এখানে পি মাইনাস পি ইন্টু পি মাইনাস 1, পি মাইনাস 2, পি মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এখানে যদি ডেল 5 থাকতো তাহলে হতো পি ইন্টু পি মাইনাস 1, পি মাইনাস 2, পি মাইনাস 3, পি মাইনাস 4 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে নির্ণয় করতে হবে। তো এখানে এক্স নট এর মান আমাদের জানা আছে, যে এক্স নট হচ্ছে প্রথম এক্স এর জন্য 40, এখানে 40 নিব আমরা। ওয়াই নট এর মান হচ্ছে 31, বাট ডেল ওয়াই নট এর মান হচ্ছে 42, ডেল স্কয়ার ওয়াই নট এর মান হচ্ছে 9, ডেল কিউব ওয়াই নট এর মান হচ্ছে -25, ডেল 4 ওয়াই নট এর মান হচ্ছে 37। এই মানগুলো আমরা নিব। আর যেহেতু আমাদের মান বের করতে হবে, এক্স এর মান হচ্ছে 45, যদি ইন পয়েন্ট নিয়েছি লেস দ্যান 45, এফ অফ 45 নির্ণয় করলেই হয়ে যাচ্ছে আমাদের। 40 থেকে 45 মানে হচ্ছে মানে আমরা ইন ভ্যালু যেহেতু নিয়েছি, কিউমুলেটিভ করে নিয়েছি, তাহলে 45টাই নিব।
40 আর দরকার নাই, কারণ 40 থেকে 45 এর মধ্যেই তো চাইছে। তো এখানে x নট এর মান হচ্ছে 40, y নট এর মান হচ্ছে 31, x এর মান হচ্ছে 45, h এর মান হচ্ছে 30, কারণ এখানে ইন্টারভ্যালটা হচ্ছে 10, যেমন 70, 80, তার মানে 10 ইন্টারভ্যাল আছে, h এর মান হচ্ছে 10। p এর মান তাহলে হবে 45 - 40 ডিভাইডেড বাই 10, যেহেতু আমরা জানি x - x নট ডিভাইডেড বাই h, অর্থাৎ p এর মান পেলাম 0.5। তাহলে ডেল y নট এর মান 42, ডেল স্কয়ার y নট এর মান 9, ডেল কিউব y নট এর মান -25, ডেল 4 y নট এর মান হচ্ছে 37। এই মানগুলো আমরা পাশাপাশি লিখে নিলাম। এবার সাবস্টিটিউট করে দিব। এই দেখো সাবস্টিটিউট করা হয়েছে, সাবস্টিটিউট করে দেখা গেছে পাওয়া গেছে 47.87, দ্যাট মিন্স 48 কাছাকাছি, নিয়ার, প্রায় লেখা যায় 48 প্রায়। The number of students having marks less than 45 is 48। তাহলে 45 এর নিচে পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 48, কিন্তু আমাদের যেহেতু কিউমুলেটিভ করা হয়ে গেছিল, তাহলে এই 45টা কোন লিমিটের মধ্যে আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো এখানে 45টা আছে এইখানে 40 থেকে 50, তো এর মধ্যে একটা আছে 42 যেটা ছিল, তো 40 থেকে 45 এর মধ্যে আমরা তাহলে পেলাম, আমরা কত পেলাম, 31 মানে 48 পেয়েছি। তো এখানে অলসো দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভিং মার্কস লেস দ্যান 40 ইজ 31। তো আমাদের লেস দ্যান 40 পেয়েছে এরকম মান স্টুডেন্ট তো আমাদের 31 জন আছে। তাহলে কি করতে হবে, এই 31 জন এখান থেকে বিয়োগ দিতে হবে, কারণ এক্স্যাক্টলি 45 এর নিচে 40 থেকে 45 এর মধ্যে পেয়েছে, এই 31 বিয়োগ দিয়ে যে কয়জন পাবো সেই কয়জন। তাহলে 48 - 31 করলে আসবে 17। তাহলে আমরা hence the number of students who obtain the marks between 40 and 45 is 17। তো এইভাবে আমরা যদি কিউমুলেটিভ লাগে তাহলে এখানে লাস্টে যে বিয়োগ করে নিতে হবে। সব সময় তো এরকম থাকবে না, এইটার জন্য যদি শ্রেণী ব্যক্তি থাকে বা শ্রেণীর মতো থাকে তাহলে কিউমুলেটিভ আকারে করতে হবে। আর যদি এরকম 1 2 3 4 থাকে সেক্ষেত্রে তো আমাদের স্বাভাবিক নিয়ম, সেক্ষেত্রে কিউমুলেটিভটা নিতে হয় না। কিন্তু যদি এরকম শ্রেণী থাকে সেক্ষেত্রে কিউমুলেটিভটা নিতে হবে, দ্যাট মিন্স আমি যে ওই যে এন এর মান যেটা আসে বা এফ অফ এক্স এর যে মানটা থাকে সেটা যোগ করে যেটা আসে, কিউমুলেটিভ করলে যেটা আসে সেটা নিতে হয় শ্রেণীর জন্য। তো এখানে ছিল एग्जांपल 3 তে আছে ফাইন্ড দা কিউবিক পলিনোমিয়াল উইথিন দা গিভেন সেট অফ পয়েন্টস। এখানে কিউবিক পলিনোমিয়াল, একটা পলিনোমিয়াল নির্ণয় করতে বলা হয়েছে, হেন্স অর আদারওয়াইজ ইভ্যালুয়েট এফ অফ 0.5, এফ অফ 0.5 এর মান নির্ণয় করতে বলা হয়েছে যে পলিনোমিয়ালটা পাবো সেটার জন্য। তাহলে এখানে দেওয়া আছে, যেমন এটা শ্রেণী না, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, যেমন 0 1 2 3 দেওয়া আছে, বের করতে হবে 0.5 এরটা, এফ অফ এক্স দেওয়া আছে। এবং প্রথমে কিন্তু কিউবিক পলিনোমিয়াল বলা হয়েছে। পলিনোমিয়াল মানে হচ্ছে আমাদের একটা, এখানে যেহেতু এক্স আছে ভেরিয়েবল, তাহলে এক্স এর একটা মানে আমাদের ইকুয়েশন বা এক্সপ্রেশন বের করতে হবে, যেটাকে আমরা পলিনোমিয়াল হিসেবে বলবো এখানে। সেটা বের করার পদ্ধতিটাও আমরা দেখবো এবার। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু পলিনোমিয়াল ছিল না, সেখানে জাস্ট মান বের করাটাই ছিল। এবার আমরা পলিনোমিয়াল বের করাটাও শিখবো। তো প্রথমে আগের মতো যেটা আছে সেটা সবার জন্যই থাকবে, এখানে পি এর মানটা লাগবে না, আমি আগেও বলছি। পি এখানে দেওয়া হয়েছে, যেহেতু বই থেকে উঠানো হয়েছে, এই পি এর মানটা আমরা সবসময় ওমিট করবো, এখানে পি এর মানটাই নিচে নির্ণয় করব। তাহলে এক্স দেওয়া আছে 0 1 2 3, তার মানে এইচ এর মান এখানে হচ্ছে 1, আর ওয়াই দেওয়া আছে 5 6 3 14 দেওয়া আছে, যাই হোক যেটা দেওয়া থাকবে সেটাই। আর তারপর ডেল ওয়াই বের করতেছি, ডেল স্কয়ার ওয়াই ডেল কিউ ওয়াই। তাহলে কি করতে হবে, 6 - 5 = 1, 3 - 6 -3, 14 - 3 = 11। ফার্স্ট ডিফারেন্স পেয়ে গেলাম। সেকেন্ড ডিফারেন্স -3 -1 -4 পাবো। 11 মাইনাস মাইনাস +3 হয়ে যাবে, 14 হয়ে যাবে। তারপর 14 + 4 হয়ে যাবে, 18 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের ডিফারেন্স টেবিল। এবার আমাদের মান নিতে হবে। এখানে এক্স নট এর মান হচ্ছে 0, ওয়াই নট এর মান হচ্ছে 5, ডেল ওয়াই নট এর মান হচ্ছে 1, ডেল স্কয়ার ওয়াই নট এর মান হচ্ছে -4, ডেল কিউ ওয়াই নট এর মান হচ্ছে 18। এগুলো মান পেলাম। আর যেহেতু মান বের করতে হচ্ছে প্রথমে আমরা পলিনোমিয়াল নির্ণয় করব। পলিনোমিয়াল নির্ণয় করার ক্ষেত্রে এখানে যে এক্স এর মানটা থাকবে, এই যে এক্সটা উচ্চ থাকবে, এক্স এর মানটা যেমন 0.5 নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে এক্স এখানে 0.5, ওটা আমরা বসাবো না, যেহেতু আমরা পলিনোমিয়াল নির্ণয় করতেছি। তাহলে আমাদের এক্সটা আমরা ঠিক রাখবো, শুধু এক্সটা আমরা রেখে দেবো, কারণ আমাদের এক্স এর মানটা দরকার। তো দেখো আমরা পি এর মানটা কিভাবে চেঞ্জ করতেছি। এখানে এক্স নট এর মান ঠিক আছে, ওয়াই নট এর মান 5 ঠিক আছে, এইচ এর মানও ঠিক আছে। তাহলে পি এর মানটা হচ্ছে এক্স - এক্স নট ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে এক্সটা ঠিক রাখবো, এক্স নট এর মানটা বসাই দেবো 0,
এইচ এর মানটাও বসাই দেবো, তাহলে এখানে পি এর মান পাচ্ছি এক্স, এক্স এর মানটাও কিন্তু আমরা 0.5 বসাতে পারতাম, কিন্তু যেহেতু পলিনোমিয়াল বের করতে বলছে সেক্ষেত্রে আমরা যদি বলে দেওয়া হয় যে পলিনোমিয়াল নির্ণয় করো, তাহলে আমাদের এক্সটা এখানে ঠিক থাকবে, পি এর ক্ষেত্রে এই এক্সটা আমরা ঠিক রাখবো, তাহলেই আমরা পলিনোমিয়াল পেয়ে যাব। এবং ডেল ওয়াই নট এর মান পেয়েছি 1, ডেল স্কয়ার ওয়াই নট এর মান -4, ডেল কিউ ওয়াই নট এর মান হচ্ছে 8, এখানে যেটা পেয়েছি সেটা বসাই দেব। তো বসিয়ে দিলে এবার সাবস্টিটিউটিং দিস ভ্যালু ইন 1 উই গেট, এখানে আমরা বসিয়ে দিলাম ওয়াই নট এর মান বসালাম, পি এর মান বসালাম, সব মানগুলো বসাই দিলাম। বসাই দিলে শুধু কিন্তু এখানে এক্স থাকবে, যখন পি এর মান আমাদের এক্স, তাহলে পি ইন্টু পি মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 2। তারপর এখানে পি মানে হচ্ছে এক্স, পি মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, পি মাইনাস টু হচ্ছে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল হুইচ ইজ 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তো এই মানগুলো দেখো শুধু এক্স বসাইছি, এক্স মাইনাস ওয়ান, 2 ফ্যাক্টোরিয়াল, আর মানগুলো যেখানে আছে বসাই দিছি এখানে 18। তারপরে এখানে মানগুলো বসাই দেওয়ার পর আসলো 5 প্লাস এক্স মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু যেটা আসবে এক্স মাইনাস ওয়ান। তারপরে কি করতে হবে, এগুলো সব যোগ করতে হবে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস টু আছে, করলে যেটা আসবে বসাই দিব। সব বসাই দিলে একটা পলিনোমিয়াল পাবো, কিউবিক পলিনোমিয়াল মানে হচ্ছে এর সর্বোচ্চ ঘাত হবে কিউব, তাহলে 3x কিউব মাইনাস 11x স্কোয়ার প্লাস 9x প্লাস 5, এখানে যোগ বিয়োগ করে এটা আমরা পেয়েছি এই যে ক্যালকুলেশনটা করে। তো এখানে এফ অফ এক্স এর মানটা পেয়ে গেলাম, এটা আমাদের যদি বলে দেওয়া হয় যে পলিনোমিয়াল নির্ণয় করো, তাহলে আমরা পলিনোমিয়াল এইভাবে আমরা নির্ণয় করে নিব। এরপরে আমাদের যেহেতু তারপরে লাস্টে বলছে কি আমাদের, দেখো ফাইন্ড দ্য কিউবিক পলিনোমিয়াল, এই কাজটুকু হয়ে গেছে, কিউবিক পলিনোমিয়াল উইথ দ্য গিভেন সেট অফ পয়েন্টস, এই পয়েন্টের আন্ডারে কিউবিক পলিনোমিয়ালটা পেয়েছি, হেন্স অর আদারওয়াইজ ইভ্যালুয়েট এফ অফ 0.5। এবার এক্স এর জায়গায় 0.5 বসাই দিলেই এফ অফ 0.5 এর মানটা পেয়ে যাব। এই যে এফ অফ এক্স এর মান পেয়েছি 3x কিউব মাইনাস 11x স্কয়ার প্লাস 9x প্লাস 5, তাহলে এফ অলসো এফ অফ 0.5, তাহলে এক্স এর জায়গায় 0.5 বসাই দিলে 7.125 পেয়ে গেলাম। তো দেখতে হবে যে 0.5 এর মানটা ঠিক আছে কিনা, 7.125 আছে। দেখো এখানে 0 থেকে 1, এখানে এর মানটা কিন্তু মানে 0.5 এর যে মানটা আছে এটা কিন্তু ওইভাবে ঠিক নাই, খেয়াল করে দেখো এখানে কিন্তু ওইভাবে মানটা আমরা পাবো না, কারণ 5 থেকে 6 হয়েছে, আবার 6 থেকে 3 হয়েছে, 3 থেকে 14 হয়েছে, তার মানে এখানে কিন্তু আর ওইটা চেক করে আমরা দেখলে পাবো না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানগুলো একটা সামঞ্জস্য আছে, যেমন 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 5 কোটি, 1981 সালে জনসংখ্যা হয়তো বা হয়েছে 7 কোটি, তারপরে 91-তে 9 কোটি, 2001-এ 11 কোটি, এরকম হয়। যদি অলওয়েজ ইনক্রিজিং হয় অথবা অলওয়েজ ডিক্রিজিং হয় সেক্ষেত্রে আমাদের মানটা ঠিক থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি ডিসক্রিট ভ্যালু পাচ্ছি, 5 থেকে 6 হয়েছে, 6 থেকে আবার 3 হয়ে গেছে, 3 থেকে আবার 14 হয়ে গেছে, তো এটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু। আর কন্টিনিউয়াস ভ্যালু, কন্টিনিউয়াস ভ্যালুটা হচ্ছে এরকম, যেমন একটা সালে যে জনসংখ্যা ছিল তার 10 বছর পর জনসংখ্যা বৃদ্ধি পাইছে, কখনো কমে নাই, এরকম যদি হয় তাহলে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ফাংশন। বাট যদি এরকম হয় 1971 সালে জনসংখ্যা ছিল, 1961 সালে জনসংখ্যা ছিল 4 কোটি, কিন্তু 1965 সালে জনসংখ্যা হয়ে গেল 3 কোটি, হতে পারে কখনো এরকম হয় যে যদি কখনো কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে জনসংখ্যা কমেও যেতে পারে, সেরকম হলে সেক্ষেত্রে সেটা আর ইনক্রিজিং ফাংশন থাকবে না, যেমন অলওয়েজ বৃদ্ধি পাচ্ছে বা অলওয়েজ ডিক্রিজিং হচ্ছে, এরকম ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে চেক করলে মানটা পাবো। বাট যদি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 0.5 এর যে মানটা পেয়েছি 5 থেকে 6 এর মধ্যে নাই, তো হতে পারে কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদের এক্স্যাক্টলি ভ্যালু আমরা বের করতে পারতেছি না, কারণ এটা একটা ডিসক্রিট ফাংশন। তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে মান যেটা আসছে 7.125, এটা মনে করবো হয়ে গেছে আমাদের। তো আমরা দেখলাম নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এখানে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখেছি, আশা করি ফরওয়ার্ড ডিফারেন্সের আর প্রবলেম হবে না। ব্যাকওয়ার্ডটা এরপর দেখবো আমরা, এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলোই তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হবে, যেহেতু অ্যাসাইনমেন্ট 3 বাকি আছে আমাদের, অ্যাসাইনমেন্ট 3টা আমরা দিয়ে দেবো, সেটা এটা এইখানে। আর ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডটা এখন দেখবো, ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড মিলে যে দুটা আছে সেটা দিয়ে যে অ্যাসাইনমেন্টটা হবে সেটাই আমাদের থার্ড অ্যাসাইনমেন্ট। ওকে, আমি নেক্সট লেসনে যাচ্ছি। উইক ফরের লেসন 8 যেটা আছে সেটা হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা ফরওয়ার্ডটা দেখলাম, ব্যাকওয়ার্ডটাও এখন আমরা দেখবো। ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডের ব্যাপারে আমরা দেখেছি ফরওয়ার্ড ডিফারেন্স আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়, যেমন এই যে চিহ্নটা ব্যাকওয়ার্ডের চিহ্ন হচ্ছে এই যে উল্টা ঢেল যেটাকে লেখা হয়,
তো আমরা জানি যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কি আছে, যে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে একটা আগের পয়েন্ট ধরে তারপরে সামনে আগানো হয়, আর ফরওয়ার্ডের পরবর্তী পয়েন্ট থেকে আগের পয়েন্ট বিয়োগ দিয়ে করা হয়। এটা আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম। তো সেই জিনিসটাই এখন এখানে অ্যাপ্লাই হবে। আমরা ব্যাকওয়ার্ডের সূত্রটা দেখিনি। ব্যাকওয়ার্ডের সূত্রটা হচ্ছে এটা, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এন। দেখো আগেরটা ছিল ওয়াই নট, এবার ওয়াই এন, তার মানে ব্যাকওয়ার্ড মানে হচ্ছে লাস্ট দিক থেকে নিব আমরা মানগুলো। ওয়াই এন প্লাস পি ডেল ওয়াই এন, মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফার্স্ট লাস্টেরটা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স সেকেন্ড লাস্টেরটা, এভাবে নিব। তার মানে আর এখানে কিন্তু একটু পরিবর্তন আছে, দেখো পি প্লাস পি ইন্টু পি প্লাস ওয়ান, আগেরটা ছিল কিন্তু পি ইন্টু পি মাইনাস ওয়ান, তারপর পি মাইনাস টু ছিল, এখানে হচ্ছে পি ইন্টু পি প্লাস ওয়ান পি প্লাস টু, মানে প্লাস হচ্ছে ব্যাকওয়ার্ডের জন্য, বা ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, মানে এখানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স তিনবারেরটা যে মানটা হবে সেটা, এভাবে করে আমরা নির্ণয় করে নেব। ওয়ার পি এর মানেও পরিবর্তন আছে, পি মান হচ্ছে এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড বাই এইচ, আগেরটা ছিল কি এক্স মাইনাস এক্স নট ছিল, এবারে হচ্ছে এক্স এন যাবে, কারণ লাস্টের যে ভ্যালুটা আছে সেটা নিব, ডিভাইডেড বাই এইচ। তো এখানে কিন্তু টোটাল জিনিসটা একটু পরিবর্তন চলে আসলো, যেখানে আমাদের ওয়াই আগে ওয়াই নট ছিল ফরওয়ার্ড, এবার ওয়াই এন নিলাম, পি এর মানটাও পরিবর্তন হয়ে গেল, এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড বাই এইচ, এক্স এন চলে আসলো। আবার এখানে ব্যাকওয়ার্ডের লাস্টেরটা নিচ্ছি, ফার্স্ট ডিফারেন্সে ব্যাকওয়ার্ডের যে লাস্টের ভ্যালুটা আছে সেটা নিচ্ছি, এবার সেকেন্ড ডিফারেন্সের জন্য ব্যাকওয়ার্ডের যেটা লাস্টেরটা আছে সেটা নিচ্ছি, এভাবে করে নিচ্ছি, এবং পরিবর্তন হয়ে পি ইন্টু পি প্লাস ওয়ান পি প্লাস টু হয়ে যাচ্ছে। ওকে, আমরা এক্সাম্পল দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপার কিছু না, জাস্ট এখানে বলে দেওয়া থাকবে। Following that, following table gives the census population of a state of the year 1971 to 2011, এই যে 1971 সাল থেকে 2011 সালের জনসংখ্যা দেওয়া আছে। এখানে আমাদের মান বের করতে হয়েছে, estimate the population for the years 1974 and 2005 by using appropriate interpolation technique। এইখানেই আমাদের জিনিসটা আছে যে 1974 সাল বলছে আর 2005 বলছে, দেখো খেয়াল করে দেখো 1971 সাল থেকে কাছে কিন্তু 1974 সাল, আবার 2005টা কিন্তু 2011 সালের থেকে কাছে। তো এখন বুঝতে হবে ফরওয়ার্ড যাবো না ব্যাকওয়ার্ড যাব, ব্যাকওয়ার্ড গেলে দেখতে হবে লাস্টের দিকে থেকে যদি কাছাকাছি থাকে তাহলে আমরা বলবো ব্যাকওয়ার্ড, নিউটনসের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন যেটা আছে সেটা অ্যাপ্লাই করব। যেমন 2005 এটা হচ্ছে লাস্টের কাছে কাছে, তার মানে আমরা 2005 এর জন্য লাস্টের কাছে যেহেতু আছে তাহলে 2011 কাছে, তাহলে এটাকে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নিয়ে কাজ করব। আর 1974 যেহেতু 1971 সালে কাছাকাছি, বা ওরকমও যদি থাকতো 1979 থাকতো বা 1982 থাকতো, তাহলেও 1971 সাল যেহেতু কাছাকাছি থাকতো 2001 তুলনায়, তাহলে আমরা সেটাকে আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন অ্যাপ্লাই করব। তো এই দুইটা মানের জন্য কিন্তু দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, এবং বলছে কি ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারপোলেশন টেকনিক, বলে দেয় নাই কিন্তু যে ফরওয়ার্ড করো ব্যাকওয়ার্ড করো। তো এটা তোমার বুঝতে হবে যে কোনটা আমি অ্যাপ্লাই করব। যদি ফার্স্ট যে ভ্যালুটা থাকবে সে তার কাছাকাছি যদি কোনো মানে ভ্যালুর মানের চায় তাহলে সেটাকে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স করব, আর যদি লাস্টেরটার কাছাকাছি থাকে সেটার জন্য আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমাদের দেওয়া আছে যেগুলো আমরা সেগুলো, এটাও দেওয়া আছে আমাদের 1971 সালের ক্ষেত্রে মিলিয়নে দেওয়া আছে 46, 1981 জন্য 66, 1991 জন্য 81, 2001 জন্য 93, 2011 জন্য 101। দেখো এখানে কিন্তু এইটাই কিন্তু আমরা যে জনসংখ্যাটা পাবো সেটা কিন্তু মিল পাবো, কারণ দেখো এখানে অলওয়েজ ইনক্রিজিং হচ্ছে, 46 থেকে 66, 81, 93, 101, তার মানে কি জনসংখ্যা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং হচ্ছে। সো এখানে যে আমাদের 1974 সালে যে মানটা পাবো সেটা 46 এবং 66 মাঝামাঝি কিছু একটা হবে। আবার 2001 থেকে 2011 মানে 2005 আছে, তাহলে 93 থেকে 101 এর মধ্যে কিছু একটা ভ্যালু পাবো, কারণ যেহেতু এর একটা ধারা আছে, কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ফাংশন আছে। ওকে, আমরা ম্যাথ চলে যাই, এটুকু তো দেওয়াই আছে আমাদের, এতক্ষণ যা বললাম সব দেওয়া। প্রথম আমাদের ডিফারেন্স টেবিলটা নির্ণয় করতে হবে, একটা ডিফারেন্স টেবিলই কিন্তু এখানে দেখানো হয়েছে, তোমরা চাইলে দুটা ডিফারেন্স করতে পারো। এখানে তো এরকম ফরওয়ার্ডের জন্য আমরা জানি যে আমরা এই তীর চিহ্নটা মানে ফার্স্টের দিকের প্রথম যে ভ্যালুটা থাকবে সব সময় ডিফারেন্সের জন্য সেটা নিব, আর ব্যাকওয়ার্ডের জন্য লাস্টের যে ভ্যালুটা থাকবে সেটা নিব। এটা আমরা দেখে বলেছি একটা ডিফারেন্স রেখেছে এখানে, কিন্তু ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, থার্ড ডিফারেন্স, ফোর্থ ডিফারেন্স এখানে ইংলিশে লিখেছে। কেন লিখছে? কারণ চিহ্নটা তো দেয় না, কারণ ফরওয়ার্ডও করতেছি ব্যাকওয়ার্ডও করতেছি, শুধুমাত্র তীর চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছে। তোমরা চাইলে যদি এরকম কোনো একটা ম্যাথ আসে, যেহেতু দুইটা ম্যাথ, প্রথমটার জন্য ফরওয়ার্ড করে আঁকবা একবার, তারপর সেকেন্ডটার জন্য ব্যাকওয়ার্ড করে আরেকটা আঁকবা, মানে টেবিল আঁকবা,
সমস্যা তো নাই, কারণ এটা তো বইয়ের দিকে উঠাইছি তাই একবারই চালাই দিছে। কিন্তু তোমরা যখন করবা তখন আলাদা আলাদা করে নিবা। যেমন এখানে দুইটা চাইছে, একবার 1974 সালের জন্য চাইছে, তো 74 সালের জন্য এখানে ফরওয়ার্ড হবে, তাহলে ফরওয়ার্ডের চিহ্ন দিয়া একটা আঁকতা, এই যে এটা। আবার 2005 তার জন্য এই যে ব্যাকওয়ার্ডেরটা হবে, তাহলে এটা শুধু ব্যাকওয়ার্ডেরটা এরকম একটা টান দিয়ে দিতে হবে। তো ক্যালকুলেট, আমরা এখানে বলতেছি টু ক্যালকুলেট দ্য পপুলেশন 1974 ইউজিং নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, যেটা আমরা বললাম। যেহেতু ফোর্থ ডিফারেন্স আছে, ডেল ওয়াই ফোর পর্যন্ত নিতে হবে, এই যে ডেল ওয়াই ফোর পর্যন্ত নিয়ে ডট ডট দিছে। পি এর মান এক্ষেত্রে হয়ে যাবে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। এখানে এক্স এর মান আছে 1974, এক্স নট এর মান আছে, যেটা ফার্স্ট ভ্যালুটা দেওয়া ছিল 1971, সেটা লেখা হয়েছে দেখো খেয়াল করে। এক্স নট এর মান হচ্ছে 1971, ওয়াই নট এর মান হচ্ছে 46, এক্স এর মান 1974। এই যেহেতু ডিফারেন্স ইন্টারভ্যাল হচ্ছে 10, 2001 থেকে 2011 বা 1991 থেকে 2001, 10 ডিফারেন্স ইন্টারভ্যাল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 1974 মাইনাস 1971 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু, এর ক্যালকুলেশন করলে 0.3 পাবো আমরা। তো অলসো ডেল ওয়াই নট এর মান 20, প্রথম মানটা নিয়েছি দেখো খেয়াল করে দেখো, ডেল ওয়াই নট এর মান 20, তারপর ডেল স্কয়ার ওয়াই নট এর মান হচ্ছে -5, এই যে মাইনাস এই যে 20 -5, তারপর 2, এবার হচ্ছে -3, সেই মানগুলো নিচ্ছে। এই যে ডেল ওয়াই নট মান 20, ডেল স্কয়ার ওয়াই নট এর মান -5, ডেল কিউ ওয়াই নট এর মান 2, ডেল 4 ওয়াই নট এর মান হচ্ছে -3। এবার মানগুলো বসাই দিব, বসাই দিলে আমরা দেখো মান পেয়েছি। ক্যালকুলেশন করতে হবে সব তোমাদের। 52.7645 মিলিয়ন, দেখো 52 পাইছি, আমাদের জনসংখ্যা ছিল 46 আর 66 এর মধ্যে, তাহলে আমরা পেলাম 56 বা এরকম একটা পেয়েছি, 52 পেয়েছি। তো ঠিক আছে, আমাদের মানটা আশা করতে হবে যে 52 যেহেতু আসছে তাহলে ঠিক আছে, ওটার মধ্যে আছে, তাহলে এফ অফ 1974 বের করা হয়ে গেল। সিমিলারলি এবার ক্যালকুলেটের জন্য যদি আমি 2005, এই প্রথম যে ম্যাথটা করলাম এটা আমরা তো আগের লেসনে দেখলাম, এবার আমরা নতুনটা দেখবো, যেটা আমরা ব্যাকওয়ার্ড একটা সূত্র দেখলাম সেটা দেখবো। তো ক্যালকুলেট দ্য পপুলেশন ফর 2005 ইউজিং নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা গিভেন বাই, প্রথমে ফর্মুলাটা লিখছি আমরা, এভাবে x ইকুয়াল টু y n p ডেল y n p প্লাস p ইনটু p প্লাস 1, এইভাবে লেখা হয়েছে, where p is equal to x minus x n divided by h। তো চারটা পর্যন্ত ডেল 4 মানে ন্যাবলা 4 yn পর্যন্ত নিলেই হবে, কারণ চার ডিফারেন্সই তো শেষ হয়ে গেছে আমাদের এখানে টেবিলে। তো মানগুলো লিখলাম, এখানে দেখো xn মানে হচ্ছে 2011, কারণ হচ্ছে লাস্টেরটা xn এর মানটা আমরা নিব। খেয়াল করে দেখো এখানে x নট এর মান হচ্ছে 1971, আর এক্স এন এর মান হচ্ছে 2011, তাহলে এক্স এন এর মান হচ্ছে 2011, এখানে এক্স এর মান হচ্ছে 2005, তারপর ওয়াই এন এর মান হচ্ছে 101, মানে যে ফার্স্ট ডিফারেন্স ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্সের মান হচ্ছে 8, সেকেন্ড এর জন্য -4, থার্ড এর জন্য -1, ফোর্থ এর জন্য -3। এই মানগুলো এখানেও লেখা হয়েছে, পি এর মানটা নির্ণয় করা হয়েছে, দেখো এখানে লেখা আছে এক্স এন মানে হচ্ছে 2011, ওয়াই এন মানে হচ্ছে 101, এক্স ইজ ইকুয়াল টু 2005, এইচ ইজ ইকুয়াল টু 10, তাহলে পি এর মান পেয়েছি -0.6। এখানে দেখো এখানে কিন্তু এই চিহ্নটা হবে না, এই চিহ্নটা কিন্তু একটু ঠিক করে দিও, উল্টা চিহ্নটা হবে, মানে যেটা ন্যাবলা চিহ্ন বা যেটাকে ব্যাকওয়ার্ডের সাইন সেটা দিবা। ব্যাকওয়ার্ড সাইন অফ ওয়াই এন মানে হচ্ছে 8, এখানে দেওয়া আছে যেগুলো সেটা, এই সাইনটা কিন্তু পরিবর্তন হবে, একটু চেঞ্জ করে দিও, ঠিক আছে। সূত্রেও কিন্তু খেয়াল করে দেখো, সূত্রে কিন্তু এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা হবে, ডেল ওয়াই এন ডেল স্কয়ার ওয়াই এন, এই চিহ্নটা হবে, কারণ ব্যাকওয়ার্ড করতেছি আমরা। এই মানগুলো আমরা দেওয়া আছে যেটা সেটা লিখলাম, লিখে এবার বসিয়ে দিলাম, বসিয়ে দিলে মান পেলাম 96.837 মিলিয়ন। তাহলে এটাও হবে, কারণ আমাদের সর্বোচ্চ মান আছে 101, তো 96 আসছে, ঠিক আছে আমাদের মানটা। তো এটা বোঝা গেছে কিনা, এই ম্যাথটা থেকে কিন্তু আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটা ম্যাথে কিন্তু দেখালাম এই একটা ম্যাথের মধ্যে। কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো। ওকে, যদি সমস্যা না থাকে, एग्जांपल 2 আছে এখানে দেখো, গিভেন সেট অফ পয়েন্টস ইভ্যালু 2.8 3.5, দেখো এখানে 2 থেকে 3 আছে, তাহলে এগুলো কিন্তু লাস্টের দিকে, 2.8 এখানে খুবই লাস্টের মান, 3.5 এখানে এক্সটেন্ড মার্ক, তো তাহলে মানে 0 থেকে 1 এই সবের মধ্যে নাই, তার মানে ব্যাকওয়ার্ডে করতে হবে, বুঝতেই হবে।
কারণ এখানে কিন্তু বলেও দেওয়া নয় যে ব্যাকওয়ার্ডের মধ্যে ইভালুয়েট করো, এটা কিন্তু ব্যাকওয়ার্ডই করতে হবে, কারণ লাস্টের দিকে ভ্যালু থাকলে ব্যাকওয়ার্ড, ফার্স্টের দিকে ভ্যালু থাকলে ফরওয়ার্ড, এটা মনে রাখতে হবে সবসময়। তো কাজ আগের মতোই, এক্স দেওয়া আছে 0 1 2 3, তার মানে এইচ এর মান 1, এখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এইটা, এই যে নেবলার মান ফার্স্ট এটা বের করছি, ফার্স্ট ডিফারেন্স আগের মতোই আছে, -2 -1 -1 ইকুয়াল টু -2, 9 প্লাস 1 হয়ে যাবে 10, তারপর 10 প্লাস 2 হয়ে যাবে 12, এটা হয়ে গেছে, তিনটা মান পেয়েছি, তিনটা মান বসাই দেবে, এই যে সূত্র বসাই দিয়েছে 2.8, এখানে x এর মান আছে 3, y এর মান আছে 10, x এর মান 2.8, h এর মান 1, p এর মান বের করলাম। তারপর অলসো টেবিলে এই চিহ্নটা ভুল আছে, আবারও এখানে চিহ্ন ভুল, ন্যাবলা y n হবে, বসাই দিয়ে মানগুলো বসাইলাম। এখন এখানে বসাই দিলে মান পেয়ে গেলাম 3.5, ওই একই জিনিস, এখানে x এর মান 3 আছে, তাহলে x এর মান 3.5, h এর মান 1, এখানে একটু p এর মানটা চেঞ্জ হয়ে যাবে, আর টেবিল তো যা আছে সবই ঠিক থাকবে। এবার জাস্ট বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। খুবই সিম্পল জিনিস, জাস্ট সূত্র জানতে হবে এবং মান নির্ণয় করার টেকনিকটা ধরতে হবে, তেমন কোনো কঠিন কিছু না, জাস্ট সূত্রটা বুঝতে পারলেই হয়ে গেল। আর কোনটার জন্য ফরওয়ার্ড কোনটার জন্য ব্যাকওয়ার্ড করতে হবে এটা তো আমি বলেই দিলাম, যে লাস্টের দিকে ভ্যালু নির্ণয় করতে হলে ব্যাকওয়ার্ড, ফার্স্টের দিকে ভ্যালু যদি নির্ণয় করতে হয় তাহলে ফরওয়ার্ড। এখানে একটু বড় ভ্যালু আছে, এক্সাম্পল 3 এর জন্য দেখো এখানে কিন্তু বেশ বড় আছে, যেমন এখানে কোণের মান দেওয়া আছে, ইভ্যালুয়েট cos 22 ডিগ্রি, cos 73 ডিগ্রি, এখানে কিন্তু দুইটাই আছে, খেয়াল করে দেখো টেবিলের মধ্যে 22 ডিগ্রি যেটা আছে সেটা কিন্তু ফার্স্টের দিকের ডিফারেন্সের মধ্যে, আর 73 কিন্তু লাস্টের দিকে, তার মানে cos 22 এর জন্য আমরা ফরওয়ার্ড ডিফারেন্স ব্যবহার করব, 73 এর জন্য ব্যাকওয়ার্ড ডিফারেন্স বের করব। তো প্রথম ডিফারেন্স টেবিল নির্ণয় করতে হবে, সেটা সবার জন্য সেম, এই দেখো টেবিল নির্ণয় করা হয়েছে, এখানে মানগুলো তো দেওয়া আছে 10, এত y এর মানও দেওয়া আছে, ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এইটা মাইনাস এইটা, এইভাবে করে ডিফারেন্স গুলো সব নির্ণয় করে নেব। এবার যখন আমরা 22 এর জন্য নির্ণয় করব তখন আমরা এই মানগুলো নিব, যেমন 10, 0.9848, তারপর -0.04451, -0.0286, এই মানগুলো নিব। আর ব্যাকওয়ার্ডেরটা যখন করব তখন এই লাস্টের মানগুলো নিব, আমরা এই মানগুলো নিব, এই যে এই সারির মানগুলো নেব, ব্যাকওয়ার্ডেরটা যখন 73টা করব, তো এই যে মানগুলো নিব আমরা। ওকে, আমরা যাই প্রথমে taking x naught as 22 degree, আচ্ছা, to calculate y naught, আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখতে হবে, যখন এক্স নটটা কোথায় নিব, এক্স নট ইজ ইকুয়াল টু এখানে 20 ডিগ্রি লিখেছি কিন্তু, কারণ এখানে আমাদের দেখতে হবে ফরওয়ার্ডের কোনটার কাছাকাছি আছে, যেমন দেখো 10 এর জন্য তো এটা কাছাকাছি নাই, 20 কাছাকাছি 22 ডিগ্রি, যেহেতু ফরওয়ার্ড, ফরওয়ার্ডের জন্য এর আগেরটা নিতে হবে, এর পরেরটা নিতে হবে, তো ফরওয়ার্ডের জন্য 20টা নিব, 20 অনুসারে আমরা এক্স নটটা দিব, তাহলে এক্স নট ইজ ইকুয়াল এখানে 20 ডিগ্রি নিব, তাহলে 20 ডিগ্রি নিলে তাহলে ওয়াই নট এর মান হয়ে যাবে 0.9397 হয়ে যাবে। তারপর ফার্স্ট ডিফারেন্সে কিন্তু এইটা নিব, এইটা নিব, এইটা নিব, এইটা নিব, এই সবগুলো মান নিয়ে নিয়েছি আমরা। খেয়াল করে দেখো নিয়ারেস্ট পয়েন্ট এন্ড অ্যাপ্লাইং নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এই যে অ্যাপ্লাই করেছি, এখানে মান দেওয়াই আছে, x নট ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি, y নট মানে ওইটার কাছাকাছি যেটা x নট যেটা ধরেছি সেইটার জন্য যেটার y নট এর মান আছে সেইটা, তারপরে x ইজ ইকুয়াল টু 22 ডিগ্রি, h ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি, কারণ 10 ডিফারেন্স আছে আমরা দেখতেই পেয়েছি ওখানে। তো p এর মান পেলাম 22 - 20 ডিভাইডেড বাই 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.2। তা এখানে টেবিলে মান প্রথমে ডেল ওয়াই নট এর মান নিয়েছি, ডেল স্কয়ার ওয়াই নট মানগুলো এখানে নিয়েছি, যেমন ডেল ওয়াই নট এর মান হচ্ছে এইটা, এইটা, এটা, 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 মানে যেহেতু সেকেন্ডটা নিয়েছি প্রত্যেকটা সেকেন্ড মানই নিব এখানে। 20 যেহেতু এখানে হচ্ছে এক্স নট, তাহলে এখানের এই ভ্যালুটা হচ্ছে ওয়াই নট এর মান, এইটা হচ্ছে ডেল ওয়াই নট এর মান, এটা হচ্ছে ডেল স্কয়ার ওয়াই নট এর মান, এটা ডেল কিউ ওয়াই নট এর মান, এটা ডেল 4 ওয়াই নট এর মান, এটা ডেল 5 ওয়াই নট এর মান, পাঁচটা। তো সেই অনুসারে এই মানগুলো 4 5 এই পাঁচটা মান নেওয়া হয়েছে, মানগুলো বসাই দিছি, বসাই দিয়ে আমরা মান পেয়ে গেছি একটা। তো 73 দেখো, এবার দেখো 73 ডিগ্রি আছে, টেকিং xn ইজ ইকুয়াল টু 70 as 73 ইজ নিয়ারেস্ট পয়েন্ট। দেখো যখন আমরা মানে ই করেছি তো 73 নিয়েছি, তখন কিন্তু 70 নিলাম, কারণ হচ্ছে এখানে xn এর মান আমরা 70 নিয়েছি, যেহেতু 73 এর তার কাছাকাছি আছে সেই হিসাবে নির্ণয় করতে এসেছি সেই জন্য।
তো সেই হিসাবে আমরা এখানে নির্ণয় করব yn এর মান হচ্ছে এখানে xn 70 এর জন্য যে মানগুলো আছে সেই মানগুলো নিয়েছি আমরা। দেখো 70 এখানে হলো xn, তার মানে এক ঘর আগেরটা নেওয়া হয়েছে এটা, তাহলে এইটা 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 আর এইটা, এই মানগুলো আমরা নিব এখানে। অথবা চাইলে কেউ 80 ডিগ্রি নিয়েও করতে পারবে, যেহেতু 73 আছে 80 নিয়েও করা এটা যাবে, সমস্যা নাই। সেক্ষেত্রেও আমাদের একটু জাস্ট মানগুলো পরিবর্তন হবে। তোমরা 80 নিয়েও চেক করে দেখতে পারো। ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা করলাম, করে আমাদের মান আসছে এখানে p এর মান পেলাম 0.3 পেলাম। আর যদি 80 নিয়ে করতাম তাহলে 80 মাইনাস 70, এখানে 73 মাইনাস 80 হয়ে যেত, তাহলে মাইনাস চলে আসতো, তো মান একই আসতো। ঠিক আছে, ক্যালকুলেশন করলে দেখা যেত মান একই আসতো, সমস্যা হতো না। 80 নিয়েও করতে পারো, 70 নিয়েও এখানে করতে পারো, যেহেতু xn মাইনাস এক্স সরি এক্স মাইনাস xn আছে, এখানে 70 না নিয়ে 80 নিয়েও করতে পারবে যদি কেউ লাস্টেরটা নিতে চায়। আবার ওখানে যদি কেউ 22 এর জন্য 20 না নিয়ে যদি 10 নিয়ে করে তাহলেও করা যাবে, বাট জিনিসটা 73 আর 70 মানে একই ঘরের মধ্যে আছে, সেক্ষেত্রে 80 কে অমিট করা হয়েছে। তারপর 22 আর 20 যেহেতু একই ঘরের আছে, সেই জন্য আমরা এটাকে এক্স নট আর এক্স এন এর মানটা আমরা একটু চেঞ্জ করে নিয়েছি। তোমরা চাইলে এক্স নট এর মানটা 10 নিয়ে করতে পারতা, আবার এক্স এন এর মানটা 80 নিয়েও করা যাবে, হবে, সমস্যা নাই। কিন্তু দেখা যাবে যে দশমিকের পরে দুই এক ঘরের মানের একটু হেরফের হবে, কারণ ওইটাই যে ক্যালকুলেশন যতটা অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, কাছাকাছি নিয়ে আসা যায়, সেই হিসাবে এটা করলে দেখা গেছে মান আসছে 0.2924 আসছে। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই অ্যান্সার, তেমন কঠিন কিছু না, এগুলো জাস্ট মান বসিয়ে অ্যান্সার করলেই হয়ে যাবে। তো এখানে যে জিনিসটা, ফরওয়ার্ডের জন্য এক্স নট এর ভ্যালুটা খেয়াল রাখতে হবে, আর ব্যাকওয়ার্ডের জন্য এক্স এন এর ভ্যালুটা খেয়াল রাখতে হবে। যেমন এখানে এক ঘর আগে নিয়ে করছে, তুমি চাইলে এক ঘর পরে নিয়েও করতে পারতা, সমস্যা নাই, বাট ক্যালকুলেশন দেখে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় এটা আমাদের বুঝতে হবে। যেহেতু একই ঘরের কাছাকাছি আছে তাহলে 70 নিলাম xn এর মান, আর যেহেতু 22 হচ্ছে 20 কাছাকাছি, সেজন্য আমরা x নট এর মান 20 নিয়েছি। বাট অ্যাকচুয়ালি এই ঘরের জন্য x নট এর মান হচ্ছে কিন্তু 10 ডিগ্রি, যেহেতু আমাদের যদি আমরা গ্রাফ আমাদের প্রথমটা খেয়াল করি, আমাদের যেখানে তো 10 দেওয়া আছে, তার মানে x আছে, তাহলে এটা x নট এর মান হচ্ছে 10 ডিগ্রি আর এক্স এন এর মান হচ্ছে 80 ডিগ্রি। এটা আমাদের এই গ্রাফ মানে সরি যে টেবিলটা আছে, টেবিল অনুসারেই বেসিক্যালি টেবিল অনুসারেই এক্স নট এর মানে এখানে 10 ডিগ্রি আর এক্স এন এর মানে 80 ডিগ্রি। তো সেই হিসাবে তোমরা যদি ধরে নিয়ে করো সমস্যা নাই। যদি এখানে 22 ডিগ্রি না বলে 17 ডিগ্রি বলতো তাহলে আমরা 10 ধরেই করতাম। আবার যদি এখানে 73 ডিগ্রি বলছে, 73 ডিগ্রি, এই 73 ডিগ্রিটা তোমরা চাইলে 80 ডিগ্রি নিয়েও করতে পারো। আবার 70 মানে এখানে যদি 85 ডিগ্রির কথা বলা হইতো তাহলে আমরা 80 নিয়ে করতাম, কাছাকাছিটা নিয়ে করা হয় সাধারণত। ওকে, এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? যদি কারো কোনো প্রবলেম থাকে বলবা। আর যেহেতু আজকের ক্লাসটা কিন্তু বেশ লেন্দি হয়ে যাচ্ছে, আর প্লাস এখানে কিন্তু দুইটা নিয়ম পড়লাম, দুইটা নিয়মে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট দিব। এই অ্যাসাইনমেন্ট আজকের অ্যাসাইনমেন্টে দুইটা নিয়মই থাকবে, এবং এগুলো খুবই কিন্তু মানে ক্যালকুলেটিভ ব্যাপার, প্রচুর ক্যালকুলেশন আছে এখানে। দেখতে অনেকটা ইজি লাগে যে এত বড়, এইগুলো কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেটরে বসে ক্যালকুলেশন করতে হবে, এবং একটা ভুল হয়ে গেলে কিন্তু তোমার পুরো অ্যান্সারই ভুল হয়ে যাবে, গরমিল হয়ে যাবে। সে জিনিসও খেয়াল রাখতে হবে মাথায়, প্রচুর ক্যালকুলেশনের ব্যাপার। সো এটা মাথায় রেখে ক্যালকুলেশন করতে হবে, ছোট জিনিস বাট ক্যালকুলেশন বেশি। তো এটাই ছিল নিউটনস ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তোমরা তাইলে এখানে যে এক্সারসাইজ আছে আমি এক্সারসাইজ গুলো অ্যাসাইনমেন্টে দিব, প্র্যাকটিস যত করবা তত সহজ হবে বা বুঝতে ভালো লাগবে, বা এটা কইরা মজার ব্যাপার আছে। যেহেতু ম্যাথমেটিক্স পড়ে যদি কেউ মজা পাইতে চাও তাহলে এই সব কোর্স নিয়ে মজা পাওয়াটা শিখতে হবে, তা না হলে ম্যাথমেটিক্স পড়ে লাভ নাই কোনো। কারণ যদি তুমি ক্যালকুলেশন করে মজা না পাও তাহলে তুমি একজন ম্যাথমেটিশিয়ান কখনোই হতে পারবে না। এগুলো হচ্ছে কোর্স সাবজেক্ট, নিউমেরিক্যাল অ্যানালাইসিস 1 2 খুবই মানে মানে ম্যাথমেটিক্সের খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্লাস অ্যাপ্লাইডও জিনিস, এগুলো প্রচুর অ্যাপ্লিকেশন আছে এর বাস্তব জীবনে। সো এগুলো পড়তে হবে, বুঝতে হবে, প্লাস পড়ে মজা পাইতে হবে। যদি মজা কেউ না পায় তাহলে তাকে মানে ম্যাথমেটিক্স পড়ার যে উদ্দেশ্য সেটা কিন্তু সে হবে না। হ্যাঁ, তোমরা সার্টিফিকেট পাবা,
হয়তো বা ম্যাথমেটিক্স রিলেটেড কিছু করতে হলে এই জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। যেমন আমরা ফাইনাইট ডিফারেন্স নিয়ে কাজ করতেছি, ইন্টারপোলেশন নিয়ে কাজ করতেছি, এগুলো থেকেই কিন্তু হায়ার লেভেলের থিসিস, তারপর পাবলিকেশন, সব এগুলো নিয়ে উপরেই হয়, ডিপেন্ড করে। এগুলো আমাদের বেসিক। এই বেসিক না থাকলে আমরা হায়ার এডুকেশন কখনোই আমরা কমপ্লিট করতে পারবো না। খুবই বেসিক জিনিস, প্লাস খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আজকের লেসন এ পর্যন্তই। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, আর না হলে এটা আজকের ক্লাসের উপর অ্যাসাইনমেন্ট 3 যাবে। আর নেক্সট ক্লাসে অবশ্যই কিন্তু যেটা 21 মানে 21 তারিখে আছে, ওই দিন কিন্তু ক্লাস পারফরমেন্স টেস্ট হবে। যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে 21 যেটা ডেটটা আছে, ওই ডেটে আমাদের মিড টার্মের ফাইনাল ক্লাস, প্লাস ওই দিন আমাদের ক্লাস পারফরমেন্স টেস্ট হবে, যেটা 10 মার্কসের। ওই দিন যেটুকু পড়াবো সেই অনুসারে 2টা ম্যাথ দিব, 5 5 10 মার্কস থাকবে। সবাইকে যা প্রথমে আমি অ্যাটেন্ডেন্স নিব, ক্লাস নিব, তারপরে কোশ্চেন দিব, তারপর তোমাদের প্র্যাকটিস করে পরীক্ষা হবে। সো সেই হিসাবে সবাইকে প্রিপারেশন নিয়ে থেকো। আর আজকের যে অ্যাসাইনমেন্টটা দিব, ওই অ্যাসাইনমেন্টেরও লাস্ট ডেট থাকবে 21 তারিখ। 21 তারিখের মধ্যেই সব অ্যাসাইনমেন্ট জমা হবে। 21 তারিখের মধ্যেই সব 1 2 3 অ্যাসাইনমেন্ট প্লাস যে ক্লাস পারফরমেন্স, মোটমাট 40 মার্কস। এই 40 মার্কসের ইভ্যালুয়েশন ওই দিনই, ওই দিন বা তোমার 22 তারিখ বা 23 তারিখের মধ্যে আমি দিয়ে দেবো। ইভ্যালুয়েশন মানে হচ্ছে খাতা দেখে তো তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের কাছে দিয়ে দেওয়ার যে প্রসেসটা আছে, সেই প্রসেসেই আমি তোমাদের কাছে দিয়ে দেবো। সো সেই হিসাবে 21 তারিখে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট, প্লাস 21 তারিখ 10:30টায় ক্লাসের পরে ক্লাস পারফরমেন্স টেস্ট হবে, হয়তো বা এরকম 11:30টার দিকে হবে, 11:30 থেকে 12:30 এর মধ্যে তোমাদের দেওয়া হবে। তো ওইটা কিন্তু 12:30টার পর কেউ জমা দেওয়ার টাইম থাকবে না। সো যে ওই দিন ক্লাসে অ্যাটেন্ড হবে না, সে কিন্তু ওই দিন ওই 10 মার্কে ডাবল জিরোই পাবা। ওখানে কিন্তু আর কোনো নাই যে 11:30 থেকে 12:30 পরীক্ষা, এরপরে যদি কেউ ওইটা পরীক্ষা নিয়ে, মানে যেহেতু অ্যাসাইনমেন্টের মধ্যে দিব, কেউ যদি ওর পরে জমা দাও বা লেটে জমা দাও, তাহলে কিন্তু তারটা অ্যাকসেপ্টই করা হবে না। ওটা কিন্তু পরীক্ষা। আর এখন যে অ্যাসাইনমেন্ট দিতেছি, হয়তো বা 2-1 দিন কারো লেট হলে বললে আমি অ্যাকসেপ্ট করি, বাট ওইটা কিন্তু কারো অ্যাকসেপ্ট হবে না। সো সবাইকে ওই দিন প্রেজেন্ট থাকতেই হবে। যারা প্রেজেন্ট থাকবে না তারা পরীক্ষাও দিতে পারবে না, প্লাস ওই 10 মার্কস পুরো ডাবল জিরো পাবে। সো ব্যাপারটা ক্লিয়ার কিনা? সিআর আসো না? অন্তু কোথায়? অন্তু? হ্যাঁ, ওই স্যার সবাইকে বলেন। এই জিনিসটা জানিয়ে দিও যে মানে আমাদের মানে নেক্সট ক্লাসে যেটা 21 তারিখের ক্লাসে যেটা হবে, মানে ক্লাস পারফরমেন্স টেস্ট হবে। সো সবাইকে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। যে অ্যাটেন্ড থাকবে না তার ঠিক মার্ক আছে, কিন্তু বাদ। ঠিক আছে এটা স্যার। একটু জানিয়ে দিও। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট হলো 21 তারিখ পর্যন্ত। সবাই এটাকেও সবাইকে জানিয়ে দিও যারা আছে। যদি কেউ তোমার কাছে জিজ্ঞেস করে বা তোমাদের কাছে জিজ্ঞেস করে, সবার উদ্দেশ্যে আমি বলে দিলাম যে 21 তারিখ লাস্ট ডেট হলো অ্যাসাইনমেন্ট প্লাস মানে মিড টার্মের সবাই কিছুই 21 তারিখ শেষ হয়ে যাবে তোমাদের। এটুকু হচ্ছে লাস্ট কথা। ওকে, সবাই আইডি দিয়ে দাও। আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে, আইডি দেওয়া হলে লিভ নিতে পারো। আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকো সবাই।